আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমেই থাকছে ইউপের সংবাদ শিরোনাম। ওআইসি-ভুক্ত 5 দেশ নিয়ে আঞ্চলিক ফোরাম গড়ে তোলার প্রস্তাব প্রধানমন্ত্রীর। ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে বৈঠক, 6টি সমঝোতার স্মারক সই। এবং খালেদা জিয়ার মুক্তির নিশ্চয়তা পেলে সংসদে যোগ দিতে চান বিএনপির নির্বাচিত এমপিরা, শপথ নেয়ার বিপক্ষে নীতি নির্ধারকরা। ওআইসি-ভুক্ত 5টি দেশ নিয়ে একটি আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে সই হয়েছে 6টি সমঝোতা স্মারক। ব্রুনাই সফরের দ্বিতীয় দিনে ব্রুনাইয়ের সুলতানের সাথে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে এ প্রস্তাব দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন বিপ্লব রায়। ব্রুনাই সুলতানের সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুলতান হাসান আল বলখিয়ার মধ্যে অনুষ্ঠিত হয় দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকে ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি দেশ নিয়ে একটি আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম গড়ে তোলার প্রস্তাব দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেশগুলো হলো বাংলাদেশ, মালদ্বীপ, মালয়েশিয়া, ব্রুনাই ও ইন্দোনেশিয়া। পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের জানান, শীর্ষ পর্যায়ের এই বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবর্তন ও দুই দেশের পারস্পরিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে উভয় নেতার উপস্থিতিতে কৃষি, সংস্কৃতি, শিল্প, যুব ও ক্রীড়া, মৎস্য ও পশু সম্পদ এবং এলএনজি ও এলপিজি সরবরাহ সহযোগিতা বিষয়ে সই হয় 6টি সমঝোতা স্মারক। এছাড়াও দুদেশের কূটনৈতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণ বিষয়ে বিনিময় হয়েছে একটি কূটনৈতিক নোট। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুলতানের সরকারি বাসভবন ইস্তানা নুরুল ইমানে পৌঁছালে দেশটির রাষ্ট্রীয় প্রথা ভেঙে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সুলতান হাসান আল বলখিয়া ও যুবরাজ আল মুহতাদি বিল্লা বলখিয়া। এ সময় ইস্তানা নুরুল ইমান প্রাসাদে চেরাদি লায়লা কেঞ্চানায় সুলতান হাসান বলখিয়া ও রাজপরিবারের সদস্যদের সাথে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী। বিপ্লব রায়, এটিএন বাংলা। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলতে ব্রুনাইয়ের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রুনাই সফরের দ্বিতীয় দিন বিকেলে বাংলাদেশ ব্রুনাই বিজনেস ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দারুস সালামের এম্পায়ার হোটেল অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ ব্রুনাই যৌথ বিজনেস ফোরামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য উদার কর নীতি এবং আমদানি শুল্ক ব্যবস্থা করেছে সরকার। তাই বাংলাদেশের পোশাক শিল্প, জাহাজ ও আইটি খাতে বিনিয়োগ করতে ব্রুনাইয়ের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ ব্রুনাই বিজনেস ফোরামের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে এফপিসিসিআই নেতা সহ ব্যবসায়ী প্রতিনিধি ও ব্রুনাই চেম্বার অব কমার্সের নেতারা উপস্থিত ছিলেন। আগামীকাল শরীয়তপুরের জাজিরা পয়েন্টে বসানো হচ্ছে পদ্মা সেতুর 11তম স্প্যান। এজন্য সোমবার সকালে ক্রেনের সাহায্যে মুন্সিগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি শরীয়তপুরের জাজিরা নাওডোবা 34-33 নম্বর পিলারের কাছে নিয়ে আসা হয়। 11তম স্প্যানটি বসানো হবে এই দুটি পিলারের ওপর। স্প্যানটি বসানোর জন্য 33-34 নম্বর খুঁটির কাজ পূর্ণ প্রস্তুত করেছে সেতু বিভাগ। 150 মিটার লম্বা ও প্রস্থ 13 মিটার বিশাল স্প্যানটি ক্রেন দিয়ে ওঠানো হবে। স্প্যানটি বসানোর পর মূল সেতুর 1650 মিটার দৃশ্যমান হবে। আগামীকাল সকালের দিকে স্প্যানটি পিলারের ওঠানোর কথা রয়েছে। এর আগে 10 এপ্রিল মাওয়া প্রান্তে 13 ও 14 নম্বর পিলারের ওপর 10ম স্প্যানটি বসানো হয়। 2017 সালের 30 সেপ্টেম্বরে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় স্বপ্নের পদ্মা সেতু। সংসদে যোগ দেয়া নিয়ে বিভক্ত হয়ে পড়েছে বিএনপি। খালেদা জিয়ার মুক্তির নিশ্চয়তা পেলে সংসদে যোগ দিতে চান একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে বিজয়ীরা। তবে এতে বর্তমান সরকার ও সংসদকে বৈধতা দেয়া হবে এমন যুক্তি দেখিয়ে শপথ নেয়ার বিপক্ষে অবস্থান বিএনপির নীতি নির্ধারকদের। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। হাতে আর মাত্র কয়েকদিন, চলতি মাসের মধ্যেই সংসদ সদস্য হিসেবে শপথ নিতে হবে বিএনপি থেকে বিজয়ী 6 জনকে, অন্যথায় শূন্য হয়ে যাবে আসন। সময় ঘনিয়ে এলেও এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি।
শপথ নেয়া না নেয়ার সাথে দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির ইস্যু জড়িয়ে নানা বক্তব্য আরও জটিল করেছে পরিস্থিতি। যদি জামিন দেওয়া হয় অবশ্যই আমরা বিষয়টি ভেবে দেখব এবং সংসদে যাওয়ার বিষয়টা নিয়ে আমরা আমাদের ঊর্ধ্বতনদেরকে বুঝিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করবো সে বিষয়ে। আমাদের সঙ্গে সরকারের তেমন কোনো যোগাযোগ হয় নাই, এটা হয়তো আমাদের নীতি নির্ধারক যারা আছে তাদের সঙ্গে হয়তো কোনো কথাবার্তা হয়েছে এবং বা কথাবার্তা বলছে। কিছুদিন সময় আছে, আমরা কথাবার্তা বলছি, যদি নেত্রী মুক্তি হয় দেন আমরা বিষয়টা ভেবে দেখব এবং আমরা যেটাই করি সবাই একসঙ্গে করব। তবে বিএনপির নীতি নির্ধারকরা বলছেন সংসদে যোগ দেওয়ার মধ্য দিয়ে বিতর্কিত একাদশ জাতীয় নির্বাচনকে কোনোভাবেই গ্রহণযোগ্যতা দেওয়ার সুযোগ নেই। পার্লামেন্টের গিয়ে ম্যাডামের মুক্তি নিশ্চিত করতে পারবে এটা বিশ্বাসযোগ্য না। সরকারটা মনোভাব কি এটা বুঝবার ক্ষমতা রাজনীতিবিদদের থাকা উচিত। আমরা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি, অতএব এই সংসদে আমাদের কোনো সদস্য যাবে না। এটাই হলো আপাতত এ পর্যন্ত আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত এবং আমাদের সেই সংসদ সদস্যদেরকে ডেকে বলেও দেওয়া হয়েছে যে তারা দলীয় সিদ্ধান্তের বাইরে যেন সংসদে না যায়। যে কোনো প্রস্তাব, যে কোনো আলোচনা আসলে তো পর্যালোচনা করতেই হয়, সেটা নিয়ে আর কি। পহেলা বৈশাখের দিন কারাবন্দী দলীয় প্রধানের সাথে সাক্ষাতের কথা উল্লেখ করে বিএনপির এই দুই নীতি নির্ধারক আরও জানান কোনোভাবেই প্যারোলে মুক্তির সুযোগ নেবেন না খালেদা জিয়া। যেন তেনভাবে যে কোনো শর্তে খালেদা জিয়া মুক্তি নিতে পারে। ওনার দাবি যে আইনি প্রক্রিয়ায় উনি জামিন পেতে পারেন, উনি নির্দোষ। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই এবং মুক্ত খালেদা জিয়া সিদ্ধান্ত নেবেন তিনি কোথায় কিভাবে চিকিৎসা করাবেন। তারা এও দাবি করেন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনমত সংগঠিত হওয়ায় উল্টো চাপের মুখে রয়েছে সরকার। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। পরপর দুবার সংসদের বাইরে থাকলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে বলে জানিয়েছেন 14 দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন 30 এপ্রিলের মধ্যে শপথ না নিলে একাদশ জাতীয় সংসদে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা প্রতিনিধিত্ব করার অধিকার হারাবে। মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীতে 14 দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় 14 দল ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। বিএনপির বন্ধুদের বলতে চাই, আপনাদের ডেডলাইন 30 এপ্রিল। 30 তারিখের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে পার্লামেন্ট আপনি যাবেন কি যাবেন না, না হলে আপনার সংসদ সদস্য থাকবেন না। মনে রাখবেন কোনটা করবেন সিদ্ধান্ত নেন। আন্দোলনে পরাজিত হয়েছেন গত 1 যুগ ধরে, লড়াইয়ের মাঠে পরাজিত হয়েছেন, নির্বাচনের মাঠে বারবার পালিয়ে গেছেন, জনগণের আস্থা অর্জন করতে পারেন নাই। এখন পার্লামেন্টে জয়ী হয়েছে কয়েকজন, সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। ওই যে কয়েকজন নির্বাচিত হয়েছেন যদি সাহস থাকে পার্লামেন্টে যে গলা উঁচু করে কথা বলে। একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে শুধু সাংবিধানিক প্রতিষ্ঠানই নয়, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। সুপরিকল্পিত চক্রান্তের মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে দাবি করে দুর্বার গণ আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানান মির্জা ফখরুল। এ সময় শ্রীলঙ্কার সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর তাগিদ দেন তিনি। রাষ্ট্রের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে আজকে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে। আজকে লক্ষ্য করে দেখবেন যে আজকে রাষ্ট্রের সমস্ত যন্ত্রগুলোকে ব্যবহার করা হচ্ছে। বিচার বিভাগ, প্রশাসন থেকে শুরু করে এমনকি মিডিয়া পর্যন্ত তারা এর হাত থেকে রেহাই দিচ্ছে না। নেত্রীকে মুক্ত করবার জন্য, দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য আমাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে। শিক্ষকদের রাজনৈতিক দলাদলির কারণেই কার্যকর হচ্ছে না ডাকসু। ঐতিহ্যবাহী এ ছাত্র সংসদের ভূমিকাও এখন তাই প্রশ্নবিদ্ধ, এমন অভিমত ডাকসুর সাবেক নেতাদের। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করছেন তারা। তবে ডাকসুর নতুন নেতারা বলছেন ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা চলছে। আরো জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে যাকে বলা হয় ডাকসু, এটা হলো বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট। তোফায়েল আহমেদ
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আলোচিত এক নাম। 1969-এর স্বাধীনতা উত্তর তুমুল ছাত্র আন্দোলন চলার সময় ছিলেন ডাকসুর ভিপি। তার মুখও এখন ডাকসুর ভূমিকা আর নেতৃত্ব নিয়ে কঠোর সমালোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ ছাত্র সংগঠন এবার কতটা কার্যকর হবে তা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন তিনি। আমাদের সময় ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, মেনন গ্রুপ, ছাত্র ইউনিয়ন, মতিয়া গ্রুপ, এনএসএফ সব ছিল, তর্ক হতো, বিতর্ক হতো, কিন্তু মিটিং শেষ ঐক্যমতে এসে আমরা হাত ধরাধরি করে আপন হিসাবে, বন্ধু হিসাবে আমরা বেরিয়ে যেতাম। সেই জিনিসটা মনে হয় কেন যেন হারিয়ে গেছে। ছাত্র সমাজ শিক্ষকদেরকে ভীষণভাবে শ্রদ্ধা করত, কারণ শিক্ষকরা রাজনীতি করতেন না। দলীয় সভায় একজন শিক্ষক থাকলে আরেক দলের যারা ছাত্র সমাজ সেই শিক্ষককে সম্মান করতে চায় না। তবে আমার মনে হয় এটা পরিবর্তন করার প্রয়োজন। নির্বাচনের পর ডাকসুর এবারের কমিটিতে 2টি পদ বাদে বাকি পদে ছাত্রলীগের জয় জয়কার। ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলছেন, ভিপি একা হলেও তার পক্ষে ভালো কাজ করা সম্ভব। আমি নূরকে একা তো মনে করি না। সে যদি গণতন্ত্রের জন্য লড়াই করে, ন্যায়ের লড়াই করে, তাহলে তার পক্ষে সারা দেশের মানুষ আছে, সে কোনোভাবেই একা না। ডাকসু কিন্তু প্রধানত ভিপি দিয়ে পরিচিত, প্রশাসনরা সবাই হচ্ছে দলীয়ভাবে নিয়োজিত। বিশ্ববিদ্যালয়ে ভিসি বলি, প্রক্টর বলি, যাই বলি, এই যে হলের প্রবেশগুলো দেখেন না, গণরুমের ব্যাপারে কিছু করতে পেরেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বহিরাগত ও অছাত্রদের বসবাস প্রায় 40%। এতে বঞ্চিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা। অনেকেই শিকার হচ্ছে সিট পলিটিক্সের। গঠনতন্ত্রে ডাকসুর ক্ষমতা সীমিত থাকলেও আগামী 1 বছর অনেক কিছুই করতে চান ডাকসুর নতুন নেতারা। রিক্সা ভাড়া কিংবা ডিপার্টমেন্টে অনেক সময় বিভিন্ন অতিরিক্ত সেশন ফিটি নেওয়া হয়, এইগুলোর ক্ষেত্রে আমরা আশা করি যে ছাত্রলীগও দ্বিমত করবে না। ভাইস চ্যান্সেলর নিয়োগ থেকে 4র্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত নিয়োগ, প্রতিটি ক্ষেত্রে মানে খুবই রাজনৈতিক প্রভাব রয়েছে। আর সেই কারণেই আমরা মনে করি যে যোগ্যরা শিক্ষকতা আসতে পারতেছেন না অনেকে। লাইব্রেরির সময়সীমা 8টা পর্যন্ত ছিল, সেটি হচ্ছে সময়সীমা বাড়িয়ে রাত 10টা পর্যন্ত করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল কোনো ছাত্র সংগঠন যদি যে কোনো সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে প্রস্তাব দেয়, সকল প্রস্তাবকে মাথা পেতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করার মানসিকতা আমাদের সবসময় রয়েছে। তবে শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা, সংকট প্রশাসনের আন্তরিকতা ছাড়া মোকাবিলা সম্ভব নয় বলেও জানালেন ডাকসুর এই নেতারা। প্রায় 3 দশক পর এখন কার্যকর ডাকসু, তাই স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের চাওয়া একটু বেশি। ছাত্রদের অধিকার আদায় করে বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের রূপ দিতে সক্রিয় থাকবে ডাকসু নেতারা, এমনটাই প্রত্যাশা সবার। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। ঘরের লাইট, ফ্যান, এসি সহ ইলেকট্রনিক সব ডিভাইস চালু আছে কিনা তা এখন মোবাইল অ্যাপের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে যে কোনো জায়গা থেকেই। শুধু তাই নয়, সেসব ডিভাইস বন্ধ করা যাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই। ইন্টারনেট নিয়ন্ত্রিত ইলেকট্রনিক এই ডিভাইসটি উদ্ভাবন করেছেন গবেষক ও তড়িৎ প্রকৌশলী মাহবুবুল হাসান। আদ্দিন সজীবের রিপোর্ট, ছবি তুলেছেন জহিরুল আলম রঞ্জু। আমার নাম মোহাম্মদ মুজাফফর আলী, জেলা টাঙ্গাইল। এখানে আমি এই পিসিবির কাজটা আমি কাজ করি। যে আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমি নিজেই একটা সার্কিট বোর্ড তৈরি করতে পারবো। আমার স্বপ্ন যে আমি আরও নতুন নতুন প্রোডাক্ট, ডিভাইস তৈরি করব, বাইরের দেশ থেকে আমাদের কিনতে না হয়। এই প্রোডাক্টটাই যাতে বাইরের দেশ আমাদের দেশ থেকে কিনতে পারে। উন্নত বিশ্ব যখন এমন প্রযুক্তি ব্যবহার করছে, তখন বাংলাদেশে অনেকের কাছে এমন কিছু কল্পনাও মনে হতে পারে, কিন্তু সেই স্বপ্ন বা কল্পনাই এখন বাস্তব এদেশে। এখানকার উদ্ভাবনীয় কাজগুলো এসব দেখে আমি নিজেই একটু আনন্দিত হই। এইসব ডিভাইস, নতুন নতুন ডিভাইস আমরা যখন কাজ করতে পারতেছি, নিজেদের কাছে খুবই আনন্দিত মনে হচ্ছে। এবং মনে হচ্ছে যে আমরা এখন অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে বলতে ইচ্ছে করে, যেটা আগে বলতে পারতাম না। গ্রামের এই তরুণ কিশোররাই তৈরি করছেন তাক লাগানো এসব নতুন ধারণার ডিভাইস। তাদের প্রশিক্ষণ দিচ্ছেন মাহবুবুল হাসান। নিজের কারখানায় তৈরিও করছেন ইন্টারনেট নিয়ন্ত্রিত ইলেকট্রনিক ডিভাইস। যে ডিভাইসটা বানাচ্ছি এটার নাম 4 চ্যানেল আইওটি ডিভাইস। এই ডিভাইসটার মেইন পারপাস হচ্ছে বিশ্বের যে কোনো জায়গা থেকে, সাপোজ আমি আমার বাসার ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ এগুলো অন অফ করতে পারবো। এই যে এই অ্যাপসটি যেটি আছে, এই অ্যাপসটির এই বাটনে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন আপনারা এই লাইটটি চলে গেল। ঠিক এভাবেই বিশ্বের যে কোনো জায়গা থেকে এরকম একটি অ্যাপস বা এরকম একটা মোবাইল ব্যবহার করে আপনি আপনার ঘরের কিংবা বাসার যে কোনো ইলেকট্রনিক ডিভাইস সেটিকে বন্ধ করা যাবে। প্রায় 7 বছর ধরে এই ডিভাইস নিয়ে গবেষণা করা মাহবুবুল হাসান বলছেন, তার উদ্দেশ্য দেশের প্রত্যন্ত অঞ্চলের বেকার জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা, যাতে অবহেলিত এই কর্মশক্তি তাদের উদ্ভাবন ও দক্ষতা দিয়ে বদলে দিতে পারে গ্রামের চিত্র।
আমার গ্রাম আমার শহর, তারুণ্যের শক্তি বাংলাদেশের মুক্তি এই স্লোগানকে সামনে রেখে প্রায় 40টার মতো ট্রেনিং আমি অ্যারেঞ্জ করছি। যে ট্রেনিংগুলো করলে আমি মনে করি বাংলাদেশের গ্রামগুলো একটা মার্কেটে পরিণত হবে, যে মার্কেটের মাধ্যমে বাংলাদেশের যে গ্রামের ছেলেগুলো আছে এই ছেলেগুলো বেকারত্ব দূর করা সম্ভব হবে। মাহবুবুল হাসানের মতো উদ্যমী এই তরুণদের হাত দিয়েই হয়তো একসময় বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। আব্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠনে যুক্তরাজ্যের আরও বেশি সহযোগিতা চেয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ব্রিটেনের রানী এলিজাবেথের 93তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে তিনি এই কথা জানান। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদ, কূটনীতিক ও সামরিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতার জন্য যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ জানান আইনমন্ত্রী। বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার চ্যাটারটন ডিকসন। শ্রীলঙ্কায় ভয়াবহ হামলায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় রাজধানীতে বিশেষ প্রার্থনা করেছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। সন্ধ্যায় মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এ প্রার্থনার আয়োজন করা হয়। এ সময় হামলায় নিহত বাংলাদেশি শিশু জায়ানের আত্মার শান্তি কামনা ও শ্রীলঙ্কাবাসীর প্রতি সমবেদনা জানান বৌদ্ধ ধর্মাবলম্বীরা। শ্রীলঙ্কান অ্যাসোসিয়েশনের সদ্য বিদায় সভাপতি সম্পদ এরাপোলা ও আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ বুধানন্দ মহাথেরো অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বেসরকারি শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট অবসর সুবিধা, বাড়ি ভাড়া ও উৎসব ভাতার জন্য 10% বেতন কাটার প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান শিক্ষক নেতারা। তাদের দাবি, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ আন্দোলনকে ভিন্ন খাতে নিতে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই আদেশ প্রত্যাহার করা না হলে আমরণ অনশনেরও হুমকি দেওয়া হয়েছে সংবাদ সম্মেলন থেকে। মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত হল ৭ম আন্তর্জাতিক মুক্তি ও মানবাধিকার বিষয়ক প্রামাণ্য চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান। বিকেলে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। সমাপনী অনুষ্ঠান শেষে প্রদর্শিত হয় বিজয়ী প্রামাণ্য চিত্র। গত 18 এপ্রিল থেকে শুরু হওয়া এই উৎসব যৌথভাবে আয়োজন করেছিল ঢাকা ডক ল্যাব ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। নেদারল্যান্ডসের রেক্সিল অ্যাগ্রো বিভি এবং বাংলাদেশের প্রসেস ট্রেডিং কোম্পানি যৌথভাবে বাজারে এনেছে মাছ দ্রুত বৃদ্ধিকারক দ্রবণ সিলিফিশ। বিশ্বের বিভিন্ন দেশে এই দ্রবণ ব্যবহার করে মাছ চাষে ভালো ফলাফল পাওয়া গেছে। এরই মধ্যে ঢাকার নবাবগঞ্জে পরীক্ষামূলকভাবে সিলিফিশ ব্যবহার শুরু হয়েছে। বিস্তারিত শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে। রেক্সিল অ্যাগ্রো বিভি কর্তৃপক্ষ জানায়, স্টেবিলাইজড সিলিসিক অ্যাসিড বা সিলিফিশ হচ্ছে একটি পেটেন্টকৃত পণ্য। নেদারল্যান্ডে উৎপাদিত সিলিফিশ মাছের বৃদ্ধিহার 10 থেকে 30% পর্যন্ত বাড়ায়। পুকুরের পানিতে 15 দিন পর পর হেক্টর প্রতি 1 থেকে 1.5 লিটার সিলিফিশ ব্যবহারে ভালো ফল পাওয়া যায়। It is not artificial chemical but a very simple chemical that is made in nature by plants. পানিকে ক্লিন করে ওখানে অক্সিজেন লেভেলটা বাড়িয়ে দেওয়াতে ফিশ বেশি করে ফুড খায়, যার কারণে ফিশের গ্রোথটা বাড়ে। বাংলাদেশের মৎস্য শিল্পের প্রসারে এই সিলিফিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে আমদানিকারক প্রতিষ্ঠান প্রসেস ট্রেডিং। রেক্সিল বেফে ফ্রম নেদারল্যান্ড, এই কোম্পানি বাংলাদেশে প্রসেস ট্রেডিং নামে আমাদের কোম্পানি বাজারজাত করতেছে। নবাবগঞ্জে বিভিন্ন মৎস্য খামারে পরীক্ষামূলকভাবে সিলিফিশ ব্যবহার শুরু হওয়ায় ভালো ফলাফল পাওয়ার ক্ষেত্রে আশাবাদী ব্যবসায়ীরা। আমরা এই প্রোডাক্টটা ব্যবহার শুরু করেছি। আমরা আশা করি ভবিষ্যতে বর্তমানে আমাদের যে প্রোডাকশন হচ্ছে ইনশাল্লাহ এরা যেটা তাদের প্রেডিকশন অনুযায়ী এটা 30 to 40% ইনক্রিজ হবে যে প্রোডাকশন হয়ে থাকে। রেক্সিল অ্যাগ্রো বিভি কর্তৃপক্ষ জানায়, তাদের তৈরি সিলিয়াক নামের দ্রবণ চিংড়ি মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই দ্রবণটি দূষিত পানিতেও কার্যকর। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, নবাবগঞ্জ। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
কেন্দ্রীয় ব্যাংক সহ সরকারি বেসরকারি খাতের প্রযুক্তিগত নিরাপত্তা বাড়াতে কার্যকর নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানীর সোনারগাঁ হোটেলে বিপিও সম্মেলনের সমাপনী দিনে আর্থিক খাতের নিরাপত্তায় বিজনেস প্রসেস আউটসোর্সিং কোম্পানিগুলোর ভূমিকা নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা উঠে আসে। এ সময় উন্নত দেশগুলোর আদরে ব্যাংকিং খাতের নিরাপত্তায় দেশীয় বিপিও কোম্পানিগুলোর অভিজ্ঞতা কাজে লাগানোর উপর জোর দেন আলোচকরা। সেমিনারে বাংলাদেশ ব্যাংক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল অপারেটর সহ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেন। বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্সের উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে ৪র্থ আন্তর্জাতিক শর্ট ফিল্ম উৎসব। কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, জনপ্রিয় অভিনেত্রী কবরী সারওয়ার, চলচ্চিত্র ব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যায়, দেবজ্যোতি মিশ্র সহ দুই বাংলার অভিনেতা অভিনেত্রীরা। এছাড়াও দুই বাংলার সঙ্গীত ও সাংস্কৃতিক জগতের ব্যক্তিদের মধ্যে রিমঝিম মধুর সঙ্গীত অ্যাওয়ার্ড প্রদান করা হয়। কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা ও চিত্রনায়ক আলমগীর সহ 11 জনকে সম্মান জানানো হয় এই অনুষ্ঠানে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া চর আত্রায় 33 কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্প উদ্বোধন করেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। এ সময় তিনি বলেন, সাবমেরিন কেবলের মাধ্যমে পদ্মা নদীর তলদেশ দিয়ে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এই বিদ্যুৎ সরবরাহে কাজ করছে। এতে শরীয়তপুরের চরাঞ্চলের 70,000 মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ঘাটাইল গলফ ক্লাব আয়োজিত পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে অনুষ্ঠিত হল 3 দিন ব্যাপী পপুলার লাইফ ইন্স্যুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঘাটাইল এরিয়া কমান্ডার এবং 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও BM ইউসুফ আলী, ঘাটাইল গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোহাম্মদ কায়সার হোসেন এবং কর্নেল মেজবাউদ্দিন আহমেদ। পার্টেক্স খেলার খবর। কাঙ্ক্ষিত জয় দিয়েই বঙ্গমাতা অনূর্ধ্ব 19 আন্তর্জাতিক নারী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু করল স্বাগতিক বাংলাদেশ। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে 2-0 গোলে পরাজিত করে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা বাংলাদেশের হয়ে গোল দুটি করেন সিরাজ জাহান স্বপ্না ও কৃষ্ণা রানী সরকার। আরও জানাচ্ছেন পরাগ আরমান। বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশ যে অনেক ভালো একটি দল, আবারও তার প্রমাণ হলো। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লাল সবুজের কিশোরীরা আরও একটি জয় পেল। অবশ্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দাপুটে খেলাই শুরু করে বাংলাদেশের মেয়েরা। ছোট ছোট পাসে মুগ্ধতার আবেশ ছড়ায় তারা। খেলার বয়স মিনিট খানেক না হতেই অফসাইডের ফাঁদে পড়ে গোল পাওয়া হয়নি বাংলাদেশের। তবে খেলায় তাদের প্রাধান্য মোটেই কমেনি। 12 মিনিটে আমিরাতের গোলরক্ষককে বোকা বানিয়ে স্বাগতিকদের এগিয়ে দেন সিরাজ জাহান স্বপ্না। উচ্ছ্বাসে ফেটে পড়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি। এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা করেন মারিয়া মৌসুমীরা। 20 মিনিটে শামসুন নাহার গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন। খেলার 30 মিনিটে সতীর্থের কর্নারে মাথা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার। 2-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল সবুজের কিশোরীরা। দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ চালায় তারা আমিরাতের সীমানায়। বারবার গোলের সুযোগ তৈরি করেও বল জালে পাঠাতে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লাল সবুজের দল। আগামী 26 এপ্রিল গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিরগিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পরাগ আরমান, ATN বাংলা, ঢাকা। বিশ্বকাপের অনুশীলনের শুরুতেই কোচের দুশ্চিন্তা পেসারদের ইনজুরি নিয়ে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে প্রথম দিনের অনুশীলন শেষে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ জানান, পেসাররা প্রায় সবাই ইনজুরিতে থাকায় পরিকল্পনা করতে সমস্যা হচ্ছে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ না খেলা 5 ক্রিকেটারকে নিয়ে প্রথম দিনের অনুশীলন হয়। আরও জানাচ্ছেন তৌসিয়া ইসলাম।
বেশিরভাগ ক্রিকেটারই ঢাকা লিগে খেলতে থাকায় প্রথা অনুযায়ী প্রথম দিনে বিপ টেস্ট না করে সরাসরি স্কিল ট্রেনিংয়ে নেমে পড়েন পুরো কোচিং স্টাফ। ঢাকা লিগের বাইরে থাকা 5 ক্রিকেটারই কেবল প্রথম দিনের অনুশীলনে থাকায় এদিন খেলোয়াড়দের চেয়ে মাঠে কোচিং স্টাফই ছিলেন বেশি। যদিও ক্লাবের অনুশীলনের ফাঁকে সৌম্য আর সাইফুদ্দিন দেখা করে গেছেন। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা ম্যাচ প্র্যাকটিসের ঘাটতিটা যেন প্রথম দিনই কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন। রুবেল আর মুস্তাফিজকে নিয়েও স্টিভ রোডস এদিন ব্যাটিং অনুশীলন করিয়েছেন। তবে তাদের আসল গুরু কোর্টনি ওয়ালশের ভাবনা জুড়ে রুবেল, সাইফুদ্দিন আর মুস্তাফিজের ইনজুরি। With so many of them being injured at the moment, it's something that I would recommend. We'll probably look at them another 2 or 3 days to see how quickly they're progressing. But if the guys are carrying injury, you don't want to take them to Ireland and then they have all the workload to do and then get injured again or get setback. So it would be best if we have a rotational system for Ireland so that everybody sort of stay fresh because it's going to be a long World Cup. ক্যারিবীয় এই কিংবদন্তির মতে ইনজুরি থেকে সেরে উঠলেই কেবল হবে না, বিশ্বকাপের জন্য চাই দুর্দান্ত পরিকল্পনা আর তার বাস্তবায়ন। কারণ গেল বিশ্বকাপের মতো এবারও প্রতি ম্যাচেই থাকবে রানের বন্যা। Once we bowl intelligently, try to outthink the batsman and work on the variation, and at the same time you still have to try and keep it simple and decide on what you're going to do beforehand and try to execute as well. So the execution is going to be the key and being intelligent in terms of assessing the wickets. সাকিব আল হাসান IPL খেলে অনুশীলনে যোগ দিলেও বরাবরের মতোই দলের সাথে তার বোঝাপড়ায় কোনো সমস্যা হবে না বলেও মনে করেন ওয়ালশ। তৌসিয়া ইসলাম, ATN বাংলা, ঢাকা। বিশ্বকাপ দলে থাকলেও আসগার আফগানকে সরিয়ে নতুন অধিনায়ক গুলবাদিন নাইবের নেতৃত্বে ইংল্যান্ড বিশ্বকাপে খেলতে যাবে আফগানরা। আজ 15 সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দলটিতে সহ অধিনায়কের দায়িত্বে থাকবেন রশিদ খান। অন্য সদস্যরা হলেন উইকেট কিপার মোহাম্মদ শাহজাদ নূর আলী জাদরান, হজরতুল্লাহ জাজাই, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ সানওয়ারি, মোহাম্মদ নবী, দৌলত জাদরান, আফতাব আলম, হামিদ হাসান ও মুজিবুর রহমান। 150 সার্ফারের অংশগ্রহণে আগামী 26শে মে থেকে কক্সবাজারে শুরু হচ্ছে 3 দিনের জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ ইউসুফ হারুন। সিনিয়র এবং জুনিয়র ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনে পানিতে নামবেন নারী ও পুরুষ সার্ফাররা। প্রতি বিভাগের প্রথম স্থান অর্জনকারী পাবেন 20,000 টাকা করে অর্থ পুরস্কার। এছাড়া জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন সার্ফার পাবেন 15,000 টাকা। এবারের প্রতিযোগিতায় দেশের 11টি ক্লাব অংশ নেবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার সহ সংশ্লিষ্টরা। বাল্য বিয়ে ও যৌতুক মুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতার সৃষ্টির লক্ষ্যে শেরপুরে নারী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় ভায়াডাঙ্গা কিশোরী ক্লাব 1-0 গোলে পরাজিত করে নালিতাবাড়ি কাকরকান্দি কিশোরী ক্লাবকে। খেলা শুরুর আগে অভিভাবক ও দর্শকদের বাল্য বিয়ে ও যৌতুক বিরোধী শপথ পাঠ করান নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জন উদ্দন, শেরপুরের আহ্বায়ক আবুল কালাম আজাদ, নালিতাবাড়ি পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক ও উপজেলা চেয়ারম্যান মোকসিদুর রহমান লেবু। শেষ করার আগে ইউপের সংবাদ শিরোনাম আরও একবার। ওআইসিভুক্ত 5 দেশ নিয়ে আঞ্চলিক ফোরাম গড়ে তোলার প্রস্তাব প্রধানমন্ত্রীর। ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে বৈঠক, 6টি সমঝোতা স্মারক সই। এবং খালেদা জিয়ার মুক্তির নিশ্চয়তা পেলে সংসদে যোগ দিতে চান বিএনপির নির্বাচিত এমপিরা। শপথ নেয়ার বিপক্ষে নীতি নির্ধারকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।